সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে শুরু করছি আজকের অধিবেশন। আমি প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম, বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। সিলেবাসের ধারাবাহিকতায় আজকে 12তম লেকচার এবং যার বিষয়বস্তু অণুজীবের বৃদ্ধি। প্রথমে আমাদের আলোচনা করব ব্যাকটেরিয়ার বৃদ্ধি দশা। ব্যাকটেরিয়াকে তরল আবাদ মাধ্যমে আবাদের সময় দেখা যায় যে ব্যাকটেরিয়ার জনসংখ্যায় কোষের সংখ্যা বৃদ্ধির হার বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন ক্রম অনুসরণ করে। বর্ধিত কোষের সংখ্যা গণনার ক্ষেত্রে সময়ের সাথে কোষের সংখ্যা নির্ণয় করে 4টি সুস্পষ্ট দশা দেখতে পাওয়া যায়। এই দশাগুলি হলো বিলম্বিত দশা বা ল্যাগ ফেজ, 2 নম্বর হলো সংখ্যা বৃদ্ধি দশা বা লগ ফেজ অর এক্সপোনেনশিয়াল ফেজ, 3 নম্বর হলো স্থির দশা বা স্টেশনারি ফেজ, 4 নম্বর হলো মৃত্যু দশা বা ডেথ ফেজ। ধারাবাহিকভাবে দশাগুলো আলোচনা আনতেছি। প্রথমে আসে বিলম্বিত দশা। বিলম্বিত দশা বা ল্যাগ ফেজে এটা ব্যাকটেরিয়ার প্রস্তুতি পর্ব। এই দশায় জীবিত কোষের সংখ্যার কোনো পরিবর্তন হয় না। নতুন পরিবেশে কোষকে মানিয়ে নিতে কিছুটা সময়ের প্রয়োজন হয় এবং কোষের বৃদ্ধি ঘটে কোষীয় বস্তুর বৃদ্ধির মাধ্যমে। কোষীয় বস্তুর সংশ্লেষণের মাধ্যমে এই দশায় কোষের আকার বৃদ্ধি পায়। কোষের বিভাজন ছাড়াই এই দশা অতিবাহিত হয়। এই দশার সময়কাল নির্ভর করে বিভিন্ন প্রভাবকের উপর, যেমন ইনোকুলামের বয়স, মাধ্যমের উপাদান, পরিবেশীয় উপাদান যেমন পিএইচ, তাপমাত্রা ইত্যাদি। অর্থাৎ পিএইচ, তাপমাত্রা, ইনোকুলামের বয়স ইত্যাদি যদি ভিন্ন হয় তাহলে বিলম্বিত দশার সময়কালও ভিন্ন হয়ে থাকে। তারপরে যে দশা আসতেছে সংখ্যা বৃদ্ধি দশা বা লগ দশা বা এক্সপোনেনশিয়াল ফেজ। এই দশায় যদি মাধ্যমের উপাদানের পরিবেশীয় অবস্থা সহায়ক হয় তবে কোষের জনসংখ্যা লগারিদম হারে বৃদ্ধি পায় এবং কোষ সর্বোচ্চ হারে বিভাজিত হয়। এই সময় কোষের সংখ্যা সূচকের নিয়ম বা কার্যকারিতা অনুযায়ী বৃদ্ধি পায়। এখানে সূচকের নিয়মটা বলা আছে যে 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, ঠিক এভাবে 2 to the power 4, সর্বশেষ 2 to the power n পর্যন্ত বলা হয়েছে। এইভাবে বৃদ্ধির সময় আমরা দেখি চিত্রে আমরা এটা ব্যাকটেরিয়ার একটা আদর্শ গ্রোথ কার্ভ। এখানে 4টি দশা দেখানো আছে। 4টি দশার মধ্যে
এখানে প্রথমটা হলো ল্যাগ ফেজ বা প্রস্তুতি দশা, দ্বিতীয়টা হলো এখান থেকে এই যে কার্ভটা উপরের দিকে উঠে গেছে এক্সপোনেনশিয়াল ফেজ বা লগ ফেজ বা সংখ্যা বৃদ্ধি দশা, আর তৃতীয় ফেজটা হলো স্টেশনারি ফেজ, এটা প্যারালাল স্টেশনারি ফেজ বা স্থির দশা, এবং সবার পরে যে দশাটা আসে সেটা হলো মৃত্যু দশা বা ডিক্লাইন ফেজ বা ডেথ ফেজ। এটা সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। এই স্টেশনারি ফেজ মাধ্যমে নতুন করে কালচার মিডিয়াতে যোগ করে এই দশাকে দীর্ঘায়িত করা যায় এবং শিল্পক্ষেত্রের জন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বর্ণনায় পরের দ্বিতীয় দশার যে এই ধাপে বৃদ্ধি পরিমাপ করে দেখা গেছে সর্বোচ্চ হারে অণুজীবের বৃদ্ধি ঘটে। বৃদ্ধির হারকে সময়ে প্রকাশ করা যায়, যেমন কোনো আবাদ মাধ্যমে অণুজীবের দ্বিগুণ হওয়ার সময় 60 মিনিট হলে তার বৃদ্ধির হার হবে 1। বৃদ্ধির হার বিভিন্ন প্রভাবক দ্বারা প্রভাবিত হয়, যেমন আবাদ মাধ্যমের উপাদান, বংশগতীয় বৈশিষ্ট্য, পরিবেশ ইত্যাদি। লগ দশার সময়কাল নির্ভর করে প্রধানত আবাদ মাধ্যমের উপাদান এবং বাধাদানকারী উপাদান জমা হওয়ার হারের উপর, যদিও এই দশায় বৃদ্ধি সর্বোচ্চ হারে থাকে। বিভিন্ন বয়সের কোষের মধ্যে কিছু সবেমাত্র বিভাজিত হয়ে থাকে, অন্যরা বিভাজন চক্রের অন্তর্বর্তীকালীন অবস্থায় থাকে। ফলে শারীরতাত্ত্বিকভাবে অণুজীবের জনসংখ্যা হোমোজেনাস থাকে না। তার মানে সবাই একসাথে বৃদ্ধি হয় এরকম না, কেউ প্রাথমিক অবস্থায় থাকে, কেউ শেষের অবস্থায় থাকে, ফলে জনসংখ্যা বৃদ্ধি হোমোজেনাস থাকে না। 3 নাম্বার হলো স্থির দশা। লগ দশার পরবর্তী আসে স্থির দশা। এই দশায় সজীব কোষের সংখ্যা স্থির থাকে। অণুজীবের জন্ম এবং মৃত্যুর হার সমান হওয়ায় এই দশায় অণুজীবের সংখ্যা স্থির থাকে, অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করে যতটা বৃদ্ধি পায়, মৃত্যুবরণ করে ততটা কমে যায়। তার মানে মৃত্যুর সংখ্যা এবং সংখ্যা বৃদ্ধির সংখ্যা এখানে সমান হয়ে যাওয়ায় এই স্থির দশায় কার্ভে দেখা যায় যেটা প্যারালাল ভাবে অবস্থান করে। সত্যিকার অর্থে আমরা বলতে পারি তখনই বৃদ্ধি স্থির দশায় পৌঁছায় যখন সজীব কোষের সংখ্যা আর বৃদ্ধি পায় না। আবাদ পাত্রে নতুন মাধ্যম যোগ করে এই দশাকে দীর্ঘায়িত করা যায়। শিল্পক্ষেত্রের জন্য এই দশা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দশা যদি দীর্ঘায়িত করা যায় তাহলে শিল্পের প্রোডাকশন চলতে থাকে, আর এই দশা যদি সময় কমে যায় তাহলে ডিক্লাইন দশায় চলে যায়, অণুজীব মারা যায়, যেতে থাকে, তখন উৎপাদ প্রোডাকশন কমে যায়, তখন আবার নতুন বেচ নতুন করে শুরু করার প্রয়োজন দেখা দেয়। তাহলে আমরা আবার পরবর্তী দশায় যেতে পারি, সেটা হলো মৃত্যু দশা বা ডিক্লাইন ফেজ। মৃত্যু দশা হলো এই দশায় সজীব কোষের সংখ্যা সূচক ব্যাখ্যামূলক হারে হ্রাস ঘটে। আবাদ মাধ্যমে পুষ্টির ঘাটতি এবং কোষ নিঃসৃত বিষাক্ত বর্জ্য ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটায়। এই দশায় ব্যাকটেরিয়ার মৃত্যুর হার বৃদ্ধির হারের তুলনায় বেশি থাকে বিধায় গ্রোথ কার্ভ নিম্নমুখী হয়। যখন কোষের মৃত্যু ঘটে অথবা সংখ্যা বৃদ্ধির ক্ষমতা হারিয়ে ফেলে তখন সেই কোষকে অযোগ্য ধরা হয়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই দশা সুস্পষ্ট দেখা যায়। যদি কোষের বিগলন ঘটে তবে এই দশা আরো ত্বরান্বিত হয়। স্পোর উৎপাদনকারী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই দশা সুস্পষ্টভাবে দেখা যায় না। তার কারণ হলো স্পোর উৎপাদনকারী ব্যাকটেরিয়া তারা স্পোর উৎপাদনের মাধ্যমে টিকে থাকে, তারা মারা যায় না, ফলে সংখ্যা কমে না, ফলে এটা সুস্পষ্টভাবে এই ক্ষেত্রে দেখা যায় না। কিন্তু যে সমস্ত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বিগলন ঘটায়, কোষের সেলের লাইসিস ঘটায়, সে সমস্ত ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই দশা খুব দ্রুত ডিক্লাইন হয় বা দ্রুত অণুজীবের কোষের দ্রুত মৃত্যু ঘটে। তা আমরা এই ব্যাকটেরিয়ার যে গ্রোথ কার্ভ, এই গ্রোথ কার্ভের 4টি দশা
আমরা আলোচনা করলাম, এটা পরীক্ষায় প্রায় আসে যে ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভ বা অণুজীবের গ্রোথ কার্ভ বর্ণনা করা। মোটামুটি অণুজীবের গ্রোথ কার্ভ বলতে এখানে উদাহরণ হিসাবে ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভ দেখানো হয়েছে। দুইটা মডেল মোটামুটি একই ধরনের হয়ে থাকে। এবার আমরা বংশধরের সময় বা জেনারেশন টাইম নিয়ে আলোচনা করব। জেনারেশন টাইম কি? জেনারেশন টাইম হলো ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধির খুব সাধারণ পদ্ধতি হলো দ্বিবিভাজন পদ্ধতি। ব্যাকটেরিয়া এই দ্বিবিভাজনের মাধ্যমেই বংশধরের সময় নির্ণয় কার্যকরী হয়। অন্য ক্ষেত্রে এটা কিন্তু কার্যকরী হয় না। কোনো একটি কোষ দ্বিবিভাজিত হওয়ার জন্য বা ব্যাকটেরিয়ার জনসংখ্যা দ্বিগুণ হওয়ার জন্য যে সময়ের প্রয়োজন হয় তাকে বংশধরের সময় বা জেনারেশন টাইম বলা হয়। এটা বিভিন্ন অণুজীবের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়ে থাকে, আবার পারিপার্শ্বিক কারণেও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। পারিপার্শ্বিক কারণ বলতে এখানে বলা আছে যে তাপমাত্রার কম বেশির কারণে একই অণুজীবের ক্ষেত্রে বংশধরের সময় ভিন্ন ভিন্ন হয়। যেমন ইকোলাই এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বংশধরের সময় মাত্র 15 থেকে 20 মিনিট। দ্বিবিভাজন পদ্ধতিতে একটি কোষ বিভাজিত হয়ে দুইটি কোষে পরিণত হয়। তাই আমরা যদি আনুমানিক একটি ব্যাকটেরিয়া হতে গণনা শুরু করি এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি চক্রে মৃত্যু অনুপস্থিত থাকে, তবে ব্যাকটেরিয়ার জনসংখ্যা বৃদ্ধি জ্যামিতিক প্রগতি পদ্ধতি অনুসরণ করে নিম্নরূপ হয়। এখানে দেখানো আছে যে 1 এর থেকে 2, 2 এর থেকে 2 পাওয়ার 2 মানে 4, তারপর 2 এর উপর 3 পাওয়ার তার মানে 8, 8 এর আবার দ্বিগুণ 16, 16 আবার দ্বিগুণ 32, এই হারে জনসংখ্যা বৃদ্ধি চলতে থাকে। এই ক্ষেত্রে n সমান সমান সর্বশেষ বলা হয়েছে টুয়াইস n, মানে যতটি বংশধরের সংখ্যা সেই পর্যন্ত চলতে থাকে। এই ক্ষেত্রে n সমান সমান বংশধরের সংখ্যা ধরে নেওয়া হয় প্রতিটি কার্যকরী বংশধরে ব্যাকটেরিয়ার জনসংখ্যায় কোনো কোষের মৃত্যু ঘটে না এবং জনসংখ্যা দ্বিগুণ হয়। তাই যদি হয় তাহলে নির্দিষ্ট সময় পরে মোট জনসংখ্যাকে n হিসাবে প্রকাশ করা যায়। তাহলে মোট জনসংখ্যা যদি n হয় তাহলে n সমান সমান 1 into 2 to the power n, এটা আমরা বলতে পারি। মানে মোট জনসংখ্যা সমান সমান যদি 1 এবং তারপরে প্রত্যেকবার 2 এর উপরে পাওয়ার দিয়ে n পর্যন্ত যাইতে পারে। কিন্তু বাস্তবে ইনোকুলেশনের সময় অর্থাৎ শূন্য সময়ে ব্যাকটেরিয়ার সংখ্যা n0 সমান সমান 1 থাকে না। মানে শুরুটা আমরা একটা দিয়ে শুরু করছি এরকম না, শুরুতে আমরা দেখা যায় যে কয়েক হাজার বা তারও বেশি ব্যাকটেরিয়া থাকে। তাহলে এই যদি হয় তাহলে সমীকরণ কি দাঁড়ায় দেখো। তাহলে সূত্রটি নিম্নরূপ দাঁড়ায়, n সমান সমান n0, তার মানে n0 হলো এখানে শুরুতে ব্যাকটেরিয়ার সংখ্যা ইন্টু 10 টু দি পাওয়ার ইন্টু 2 টু দি পাওয়ার n। তাহলে এটা হলো 2 নাম্বার এবং n হলো এখানে বংশধরের সংখ্যা। এখন এই 2 নং সূত্রকে যদি আমরা log 10 এর সূত্র হিসাবে প্রকাশ করি তাহলে কি হয় দেখো। log 10 এর সূত্র হলো যে তখন গুণটা যোগ হয়ে যায়। log 10 n সমান সমান, আমরা এখানে log 10 দেখতেছি, এই log 10 n সমান সমান এখানে হবে log 10 n0, এই গুণটা হয়ে যাবে যোগ n log 10 2। তার মানে ওইটাকে আমরা log 10 এ প্রকাশ করলে সূত্রটি দাঁড়ায় এইরূপ। এবং আমরা যদি n log 10 2 এই পাশে নিয়ে যাই তাহলে কি দাঁড়ায় দেখো, n log 10 2 যদি এই পাশে নিয়ে যাই তাহলে স্থান পরিবর্তন করলে এটা মাইনাসে চলে যাবে।
তাহলে n log 10 2 সমান সমান log 10 n0, এটা এই পাশে চলে আসছে, এটা মাইনাসে চলে গেছে, যে log 10 n মাইনাস log 10 n0, কারণ এটা যদি এই পাশে যায় তাহলে তো মাইনাস হয়ে যাবে, তাহলে এটা এই পাশে রাখতে হবে, এটা ওই পাশে নিতে হবে, ওইটার থেকে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে তাই করা হয়েছে যে n log 10 2 সমান সমান log 10 n মাইনাস এটা চলে গেছে ওই পাশে log 10 n। অথবা এটার যদি পরবর্তীতে আরো আমরা ইলাবোরেট করি সূত্রকে, n সমান সমান nটা আমরা একে পাশে রেখে log 10টা দিয়ে এটাকে ভাগ করে ফেললাম, তাহলে log 10 n মাইনাস log 10 n0 ডিভাইডেড বাই log 10 2, তাহলে n সমান সমান হলো এই দ্বারা। তাহলে সমীকরণ 3-এ log 10 2 এর মান আমরা বসাইতে পারি। log 10 2 এর মান আমরা কোথায় পাবো? log 10 2 এর মান আমরা পাবো লগ টেবিল থেকে। তাহলে লগ টেবিলে যদি আমরা যাই, লগ টেবিল থেকে আমরা log 10 2 এর মান আমরা বসাইতে পারি। তাহলে log 10 2 এর মান কত? দেখো log 10 2 এর মান হলো 0.301, এটা হলো log 10 2 এর মান। তাহলে এত n সমান সমান হলো log 10 n মাইনাস log 10 n0 ডিভাইডেড বাই 0.301। তাহলে আমরা এই 1/301 যদি আমরা কমন নিয়ে নেই তাহলে সূত্রটা দ্বারা এরকম 1 এটা আমরা কমন নিলাম, কমন নেওয়ার পরে থাকে log 10 n মাইনাস log 10 n0। এখন আমরা এখানে 1 কে যদি 0.301 দ্বারা ভাগ করি তাহলে আসে হলো 3.3। তাহলে আমরা লিখতে পারি তার থেকে যে n সমান সমান 3.3 ফার্স্ট ব্র্যাকেট log 10 n মাইনাস log 10 n0। তাহলে এই সূত্র থেকে আমরা কিভাবে আসছি বুঝতে পারছো? যদি তোমাদের কোনো একটা সমস্যা হয় তাহলে তোমরা নোট করে রাখো, আমাকে পরে বললে আমি সেটা ক্লিয়ার করে দিব। আর তারপরে দেখো যে প্রাথমিক জনসংখ্যা এবং বৃদ্ধির পর জনসংখ্যা জানতে পারলে উক্ত সমীকরণের সাহায্যে আমরা বংশধর সংখ্যা নির্ণয় করতে পারি। নির্দিষ্ট সময় t অন্তর কি ঘটে, অর্থাৎ বংশধরের সংখ্যা n জানা থাকলে বংশধরের সময় সহজেই নির্ণয় করা সম্ভব। এই ক্ষেত্রে g সমান সমান জেনারেশন টাইম, এখানে g হলো জেনারেশন টাইম সমান সমান t/n। আমরা সূত্র 4 থেকে আমরা n এর মান জানি, আমরা n এর মান আমরা ওখানে বের করছি যে n সমান সমান 3.3 ফার্স্ট ব্র্যাকেট log 10 n মাইনাস log 10 n0। তাহলে আমরা n এর মান বসায় দেই, তাহলে এখানে যদি আমরা n এর মান বসায় দেই তাহলে আমরা পাই যে অতএব g সমান সমান t/এত। সকল অণুজীবের বংশধরের সময় যেমন একরকম নয়, তেমন একই অণুজীবের সকল অবস্থায় বংশধরের সময় একরকম হয় না। এটি সম্পূর্ণরূপে আবাদ মাধ্যমে উপস্থিত পুষ্টি এবং আবাদ মাধ্যমের ভৌত অবস্থার উপর নির্ভরশীল। তাহলে আমরা মোটামুটি জেনারেশন টাইম আমরা এই g সমান সমান t/3.3 ফার্স্ট ব্র্যাকেট log 10 n মাইনাস log 10 n0 এই সূত্রের সাহায্যে আমরা সহজেই নির্ণয় করতে পারি। অর্থাৎ আমরা যদি জানতে পারি যে আমরা প্রাথমিক কতগুলো ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি শুরুতে ছিল এবং শেষে সংখ্যা কি পরিমাণ ছিল, এবং অথবা তাদের যদি জেনারেশন টাইম আমাদের টি জানা থাকে তাহলে আমরা খুব সহজেই জেনারেশন টাইমের জি এর মান আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। তোমাদের এখানে কোনো সমস্যা থাকলে টুকে রাখো, আমি শেষে তোমাদের সাথে এ নিয়ে আলোচনা করব। এবার আসো বৃদ্ধির হার। বৃদ্ধির হার প্রতি ঘন্টায় যে সংখ্যক বংশধর সম্পন্ন হয় তাকে বৃদ্ধির হার বলা হয়। অণুজীবের সূচকের নিয়ম অনুসারে বৃদ্ধির সময়
বৃদ্ধির হারকে আর দ্বারা সূচিত করলে আর হয় বংশধরের সময় জি এর বিপরীত। আবাদ মাধ্যমে সাবস্ট্রেটের ঘনত্ব ব্যাকটেরিয়ার জন্মানোর উপযোগী থাকলেই বৃদ্ধির হার ঠিক থাকে, তা না হলে বৃদ্ধির হার ঠিক থাকে না। তাহলে আমরা সমীকরণের মাধ্যমে বৃদ্ধির হার নির্ণয় করতে পারি। আমরা বলছি যে এখানে আর সমান সমান 1/g। আমরা জানি জি সমান সমান t/n। আমরা তাহলে এখানে আর সমান সমান আমরা জি এর মান বসিয়ে দেই। জি যেহেতু t/n, অতএব এখানে টি এর মান বসিয়ে দিলাম, জি এর মান বসিয়ে দিলাম, t/n আমরা এখানে সরাসরি লিখে ফেললাম। এইবার যদি আমরা এটাকে বিস্তারিত বা অঙ্কের নিয়মে আমরা এটাকে অগ্রসর হই, তাহলে আমরা লিখতে পারি আর সমান সমান 1 ইন্টু, এটা উল্টে যাবে, এন উপরে চলে যাবে, টি নিচে চলে আসবে, 1 ইন্টু n/t। অর্থাৎ n/t। তাহলে n এর মান যদি আমরা জানি, ওই আগের সমীকরণে আমরা n এর মান পরে আসছিলাম যে n এর মান সেখানে আমরা যদি বসাই, তাহলে n সমান সমান ছিল 3.3 ফার্স্ট ব্র্যাকেট log 10n মাইনাস log 10n0। তাহলে আমরা n এর মান বসিয়ে ফেললাম, কারণ যেহেতু এখানে বলা হয়েছে যেহেতু n সমান সমান এত। তাহলে আমরা r সমান সমান পাই যে 3.3 ফার্স্ট ব্র্যাকেট log 10 মাইনাস log 10n0 ডিভাইডেড বাই t। এই সূত্রের সাহায্যে আমরা সহজেই বৃদ্ধির হার নির্ণয় করতে পারি। তাহলে আমরা আজকে বংশধরের সময় বা জেনারেশন টাইম নির্ণয় আলোচনা করলাম, বৃদ্ধির হার নির্ণয় আলোচনা করলাম। এরপরে আমরা আমাদের আলোচনায় আসবে অণুজীবের পুষ্টি। অণুজীবের পুষ্টি একই রকম না, বিভিন্ন ধরনের পুষ্টি অণুজীব গ্রহণ করে থাকে। এই পুষ্টির উপর ভিত্তি করে অণুজীবকে যে শ্রেণী বিন্যাস করা যায় তা এখানে আমরা আলোচনায় আজকে নিয়ে আসছি। পুষ্টির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা পরভোজী বা হেটারোট্রফিক ব্যাকটেরিয়া, আর খ হলো স্বভোজী বা অটোট্রফিক ব্যাকটেরিয়া। প্রধানত দুই ভাগে হলেও এদেরকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। পরভোজী ব্যাকটেরিয়া বা হেটারোট্রফিক ব্যাকটেরিয়া হলো যে সকল ব্যাকটেরিয়া নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না, যে কোনো বহিরাগত উৎস থেকে খাদ্য গ্রহণ করে থাকে, তাদেরকে পরভোজী বা হেটারোট্রফিক ব্যাকটেরিয়া বলা হয়। পরভোজী বা হেটারোট্রফিক ব্যাকটেরিয়া আবার তিন প্রকার, যথা এক নম্বর হলো পরজীবী বা প্যারাসাইটিক ব্যাকটেরিয়া। যে সকল ব্যাকটেরিয়া জীবন্ত পোষক হতে খাদ্য গ্রহণ করে জীবন ধারণ করে থাকে তাদেরকে বলা হয় পরজীবী ব্যাকটেরিয়া। যেমন জ্যান্থোমোনাস সাইট্রি, লেবুর ক্যান্সার রোগ সৃষ্টিকারী এই ব্যাকটেরিয়া জীবন্ত পরজীবী পোষকে বসবাস করে এবং জীবন্ত পোষক থেকে খাদ্য নিয়ে থাকে। মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক ব্যাকটেরিয়া, যে সকল ব্যাকটেরিয়া পচনশীল জৈব বস্তু হতে খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে, এদের বাঁচার জন্য জীবন্ত পোষকের প্রয়োজন নাই, তাদেরকে বলা হয় মৃতজীবী ব্যাকটেরিয়া। যেমন
ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম একটি মৃতজীবী ব্যাকটেরিয়া। অ্যাক্টিনোমাইসিটিস একটি মৃতজীবী অণুজীব। এরা পচনশীল জৈব বস্তু থেকে খাদ্য গ্রহণ করে থাকে। এছাড়াও আরেক ধরনের ব্যাকটেরিয়া আছে, এদেরকে বলা হয় মিথজীবী বা সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। যখন দুইটি ব্যাকটেরিয়া পরস্পর লাভবান হওয়ার উদ্দেশ্যে একত্রে জন্মায় এবং বৃদ্ধি লাভ করে, অথবা পরস্পরের লাভবানের ভিত্তিতে অন্য জীবের সাথে যে সমস্ত ব্যাকটেরিয়া জন্মায় তাদেরকে বলা হয় মিথজীবী ব্যাকটেরিয়া বা সিম্বায়োসিস, এবং এই সহ অবস্থানকে বলা হয় মিথজীবিতা বা সিম্বায়োসিস। যেমন রাইজোবিয়াম। রাইজোবিয়াম শিম জাতীয় উদ্ভিদের মূলে নডিউল সৃষ্টি করে বসবাস করে এবং সেখানে গুটি উৎপন্ন করে। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া মূলের নডিউলে বসবাসের বিনিময়ে বায়ু থেকে নাইট্রোজেন সংবন্ধন করে শিম জাতীয় উদ্ভিদকে সরবরাহ করে থাকে, বিনিময়ে সে আশ্রয় পেয়ে থাকে। এই ধরনের যে সঙ্গ, এদেরকে বলা হয় মিথজীবী বা সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। তারপরে আসতেছে স্বভোজী বা অটোট্রপিক ব্যাকটেরিয়া। অটোট্রপিক ব্যাকটেরিয়া হলো, এদেরকে অটোফাইটিক ব্যাকটেরিয়া বলা হয়, যে সমস্ত ব্যাকটেরিয়া নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে সক্ষম, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল নয়, তাদেরকে বলা হয় অটোট্রপিক ব্যাকটেরিয়া, স্বভোজী বা অটোট্রপিক ব্যাকটেরিয়া। এই অটোট্রপিক ব্যাকটেরিয়া আবার দুই প্রকার, যথা শালক সংশ্লেষণকারী বা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। যে সকল ব্যাকটেরিয়া বিশেষ ধরনের শালক সংশ্লেষণকারী বর্ণকণিকা ধারণ করে আলুর উপস্থিতিতে অজৈব উৎস হতে জৈব খাদ্য তৈরি করতে পারে, তাদেরকে শালক সংশ্লেষণকারী বা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বলা হয়। যেমন রোডোস্পাইরিলাম, এরা আলু থেকে এদের ব্যাকটেরিয়া ক্লোরোফিল নামক বিশেষ ধরনের ক্লোরোফিল এদের দেহে থাকে। এই ব্যাকটেরিয়া ক্লোরোফিলের মাধ্যমে এরা সূর্যালোকের সাহায্যে এরা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। এরা খাদ্যের জন্য অন্য জীবের উপর নির্ভরশীল হতে হয় না। এদেরকে বলা হয় শালক সংশ্লেষণকারী বা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। আর দুই নম্বর হলো রাসায়নিক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া বা কিমোসিনথেটিক ব্যাকটেরিয়া। যে সকল ব্যাকটেরিয়া খাদ্য সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় শক্তি আলুর পরিবর্তে সেখান থেকে ওই বস্তুর রাসায়নিক বন্ধনী ভেঙে শক্তি মুক্ত করে, এই ধরনের ব্যাকটেরিয়া তাপ নির্গমনকারী বা এক্সোথার্মিক ব্যাকটেরিয়া নামে পরিচিত। যেমন নাইট্রোব্যাক্টার। তাহলে আমরা আজকে মোটামুটি ব্যাকটেরিয়ার পুষ্টিভিত্তিক শ্রেণীবিন্যাস এবং ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির হার নির্ণয় এবং বংশবৃদ্ধির জেনারেশন টাইম নির্ণয় এগুলো আলোচনা করলাম। তোমাদের এখন কোনো প্রশ্ন যদি থাকে তোমরা প্রশ্ন করতে পারো। তোমাদের সেখানে যে গণিত আছে সেখানে তোমাদের
কিছু বোঝার বিষয়বস্তু আছে, সেজন্য আজকে তোমাদের এই পর্যন্তই। এখন তোমাদের প্রশ্ন আজকে শুনবো। তোমাদের কার কি প্রশ্ন আছে? আর সমান হ্যাঁ বলো। আর সমান 1/g মানে বিপরীত। হ্যাঁ বলো, ক্লিয়ার করে বলো। আর সমান 1/g। আর সমান 1/g এটা কিভাবে আসছে? বইতে তো নাই স্যার। বইতে অবশ্যই আছে, না থাকবে না কেন? বই থেকে তো আর সমান সমান 1/g। 1/g স্যার, এইটা একটু প্রশ্ন ছিল স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোনো কোশ্চেন? তোমরা প্রশ্ন, রাকিব তোমার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ মিষ্টি, কোনো প্রশ্ন আছে তোমার? জাহিদ, এমডি জাহিদ, কোনো প্রশ্ন? না স্যার। আচ্ছা মাইনুল, তোমরা প্রশ্ন না করলে তো মুশকিল, তাহলে তো বোঝা যায় না যে বুঝতে পারলা কি পারলা না। হ্যাঁ, তোমাদেরকে এখানে একটা বলা হয়েছে এক্সোথার্মিক বিক্রিয়া। এক্সোথার্মিক বিক্রিয়াটা হলো যে যখন কোনো অণুজীব তাদের কোষ ভাঙার ফলে যে বা আয়ন বিনিময়ের ফলে যে শক্তি উৎপন্ন হয়, এবং তার মাধ্যমে যখন পুষ্টি বা খাদ্য তৈরি করে, তখন সেটাকে বলা হয় রাসায়নিক ভাবে যে খাদ্য তৈরি করে তাদেরকে বলা হয় এক্সোথার্মিক রিঅ্যাকশন। আর তোমাদের এখানে গ্রোথ কার্ভ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভ এখানে মডেল হিসেবে দেখানো হয়েছে। গ্রোথ কার্ভের মধ্যে 4টি সুস্পষ্ট ধাপ আছে। 4টি ধাপের মধ্যে প্রথম ধাপ হলো ল্যাগ ফেজ। তোমরা মনে রাখার একটা ভালো বুদ্ধি আছে, মানে প্রথম এ শব্দ প্রথম, তাহলে ল্যাগ হলো আগে। অনেক সময় পরীক্ষার খাতায় দেখি লগ আগে লেখে, ল্যাগ পরে লেখে, কিন্তু মনে রাখবা এ শব্দ হলো আগে, অতএব ল্যাগ হলো আগে, LAG ল্যাগ। তারপরে দ্বিতীয় ফেজ হলো লগ, LOG, মানে ও হলো পরে আসছে, তাহলে লগ ল্যাগ আগে, LAG ল্যাগ আগে, আর লগ হলো পরে। তারপরে তৃতীয় দশা হলো স্থির দশা বা স্টেশনারি দশা বা এক্সপোনেনশিয়াল দশা। আর চতুর্থ দশা হলো তোমাদের মৃত্যু দশা বা ডিক্লাইন দশা। এখানে একটি কথা বলা হয়েছে দুইবার, যে স্থির দশা আমাদের জন্য খুবই, শিল্পক্ষেত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হলো এই স্থির দশা যদি দীর্ঘায়িত করা যায়, তাহলে শিল্পক্ষেত্রে তার থেকে প্রোডাকশন বা উৎপাদ কন্টিনিউয়াস পাওয়া যায়। স্থির দশা যত দীর্ঘায়িত হবে ততদিন সেখান থেকে শিল্পক্ষেত্রে প্রোডাকশন পাওয়া যাবে। আর এই স্থির দশা যদি সংক্ষিপ্ত হয়ে যায়, সেটা ডিক্লাইন দশা চলে যায়, তখন আর প্রোডাকশন কমে যাবে, তখন নতুন করে আবার বেস শুরু করে আবার নতুন করে প্রোডাকশন দেয়া লাগবে। এজন্য শিল্পক্ষেত্রে কি করা হয়, স্থির দশায় মাধ্যমে আবার নতুন আবাদ মাধ্যম বা নতুন কাঁচামাল যোগ করে এই স্থির দশাকে দীর্ঘায়িত করা হয়, এবং সেজন্য যেহেতু স্থির দশা থেকে উৎপাদ পাওয়া যায়, এজন্য শিল্পক্ষেত্রে স্থির দশা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দশা। আর কোনো কোশ্চেন? কানিস ফাতেমা? জি না স্যার। স্যার একটা হচ্ছে গিয়া যে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার যে আলোর উপস্থিতিতে যে অজৈব উৎস হতে যে জৈব খাদ্য তৈরি করা হয়, মানে এখানে অজৈব উৎস বলতে কি বোঝানো হয়েছে আসলে? অজৈব উৎস, অজৈব উৎস থেকে ওই যে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের কথা বলছে, সেখানে সালফার ডাইঅক্সাইড,
এবং এই সমস্ত দ্রব্য সালফারকে জারিত করে, সালফার যৌগকে জারিত করে সেখান থেকে তোমার যে শক্তি নির্গত হয় সেই শক্তি ব্যবহার করে সেখানে তারা খাদ্য সঞ্চয় করে। একটা হলো আলো থেকে শক্তি পাচ্ছে, সেখানে সালোক সংশ্লেষণ দুই ধরনের তো বলছে, একটা ফটোসিনথেটিক। ফটোসিনথেটিক মানে কি, সেই শক্তিটা সে পাচ্ছে হলো আলোর থেকে পাচ্ছে, সূর্য আলোর থেকে পাচ্ছে। আরেকটা বলা হয়েছে রাসায়নিক দ্রব্য থেকে। রাসায়নিক দ্রব্যের মধ্যে সালফার ডাইঅক্সাইড আছে, এই সমস্ত যে দ্রব্যগুলো আছে সেই সমস্ত দ্রব্য যখন ভাঙার ফলে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তি ব্যবহার করে তারা খাদ্য উৎপাদন করে। এই ধরনের বিক্রিয়াকে বলা হয়েছে, আমি তো একটু আগে আবার বললাম যে এক্সোথার্মিক বিক্রিয়া। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় এক্সোথার্মিক বিক্রিয়া। এটা তোমার 1 নম্বরের জন্য পরীক্ষায় আসে, এক্সোথার্মিক বিক্রিয়া কি। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, অস্মিতা দেবনাথ, কোন কোশ্চেন? ইশতিয়াক হোসেন, মামুনুর রহমান, কি কোনো সারা শব্দ নাই? এমডি রাকিব, দীপা রায়? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তোমরা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই প্রোগ্রামকে সহযোগিতা করার জন্য তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এই ক্লাস প্রতিদিন 5:30 চলমান থাকবে, সিলেবাস শেষ না হওয়া পর্যন্ত তোমরা সাথে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে, যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে এখানেই আমি সমাপ্ত করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি বলো, কিছু বললে? আচ্ছা ঠিক আছে।